সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। এসে গেলাম আবার ওশিনোকো এপিসোড 3 সাথে। এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় সব মেয়েরাই তাদের কসপ্লে ড্রেস পরে রেডি হয়ে এসেছে। ওইখানে রুবি, মিনামি অ্যান্ড ওদের সাথে একটি মেয়ে দাঁড়িয়েছিল, আর এডির বোন অর্থাৎ সুজুমি ওদের সাথে দেখা করতে আসে। অ্যান্ড রুবি ওকে চিনে ফেলে আর ওর অনেক তারিফ করে আর বলে যে তোমার ভয়েস অনেক বেশি কিউট। আর রুবি তখন আরেকটি মেয়ের সাথে সুজুমির পরিচয় করিয়ে দেয়। রুবি বলে যে মিট আমাদের আরেকটা কসপ্লেয়ার মেম্বার, তার নাম হলো মিয়া। অ্যান্ড ওরা চারজন নিজেদেরকে ইন্ট্রোডিউস করানোর পর একে অপর সম্পর্কে কথা বলতে থাকে। আর তখন সুজুমি ভাবে যে সে মিয়াকে সার্চ করে দেখবে। মিয়া বলে যে না, এটা করো না, কারণ মিয়ার কসপ্লেগুলো ছিল অনেক বেশি 18+, মনে করে একবার ওই রকম টাইপের। এটা শোনার পর সুজুমিও থেমে যায়। আর তখন রুবি ওদেরকে ইভেন্টে যেতে বলে। ইভেন্টে গিয়ে ওরা অনেক বেশি মজা করে, পিকচার ওঠায়, খেলাধুলা করে, আর ইটিসি ব্লা 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 এগুলাই। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে সিনটি শিফট হয়ে এডিট সিন দেখানো হয়, যেখানে আগের মতো ওর ডাইরেক্টর ওর সাথে কথা বলতেছেন মানে চিল্লাইতেছে। কথা বলা কইলে এটা ভুল হইব। তো যাই হোক, এডির বোন সুজুমি যখন এডির সাথে দেখা করতে আসে, তখন এডির উপর যখন এই অত্যাচারগুলো চলতেছিল, তখন সুজুমি দেখে বলে যে এই মানুষটাকে দেখে আমার ঘৃণা করে। তখন এডি বলে যে এমন কথা বলো না। আর তখন উরাশিবা অর্থাৎ মেন প্রডিউসারটি মিয়ার কাছে যায়। ওইখানে গিয়ে একটি ইন্টারভিউয়ের জন্য মিয়াকে কনভিন্স করে, অ্যান্ড মিয়াও রাজি হয়ে যায়। অ্যান্ড ইন্টারভিউয়ের সময় ওই ডাইরেক্টরটা একটু বেশি পার্সোনাল হয়ে যায়। ভাই এমন সব কোশ্চেনগুলো করে তোমরা শুনলে কি কইবার। ডাইরেক্টরের ফার্স্ট কোশ্চেন ছিল যে তুমি অ্যাডাল্ট কসপ্লে করে কত টাকা পাও। এর উত্তর মিয়া কিছুই বলতে পারে না, কিছু জবাবও দেয় না। এত পার্সোনাল কোশ্চেন করলে জবাব কেমনে দিব? এইখানে সীমাবদ্ধতা নাই, আরও ক্রিপি কোশ্চেনগুলো আছে, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা শোনো। যে তোমার যে ফটোগ্রাফার যে তোমার ফটো ক্লিক করে, তুমি কি তাকে ডেট করো? বাহ বেটে বাহ, ক্যা কোশ্চেন পুছা है 7 কারোর। মানে কোশ্চেনের মায়েরে বাপ। মিয়া এই কোশ্চেনটাকেও অ্যাভয়েড করে। আর করবোই কি ভাই, এমন কোশ্চেন করতেছে ভাই। এবার যা কোশ্চেনটা করবো, হ্যাঁ মনে করো আমি যে করতেছি, মনে করো আমি যে এই জিনিসগুলো কইতেছি, আমার নিজেই ভিতরে কেমন লাগতেছে। ওর এই কোশ্চেনটা এরকম হলো যে লাইক, তুমি কি এই কাপড়ে কারোর সাথে ইন্টিমেট হইছো? আরে ভাই, তুই অন ক্যামেরায় একটা মাইয়ারে এরকম কেমনে কোশ্চেন করা পারস? মনে করো মুখে যাইতেছে আর খালি কোশ্চেন মাইরা দিতেছে, মনে করো কৃপি কি আছে না আছে কিছু দেখতেছে না। বাহ, এটা হলো বেস্ট প্রডিউসার। ওয়াও, মাইয়া এগুলা কোয়েশ্চেনের অ্যান্সার কেমনে দিব? ওই অন ক্যামেরায় কট খায় দাঁড়ায় আছে ভেবা জায়গার মতো। পেছন থেকে এডি এই কোয়েশ্চেনগুলো শোনার পর এডি নিজেও ভেবা জায়গা হয়ে গেছে। আর এখান থেকে সিনডি শিফট হয়, আমাদেরকে দেখানো হয় সব মেয়েরা তাদের বাসায় যেতেছে। অ্যান্ড এখানে আমাদেরকে মিয়ার সিন দেখানো হয় যে ট্রেনে যাইতেছিল, অ্যান্ড তখন ওইসবের বিষয়ে একটি টুইট করে। অ্যান্ড এই টুইট ছিল ওই প্রডিউসারের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আর ওর বিহেভিয়ার নিয়ে। লাইক প্রডিউসার ওর লগে মিসবিহেভিয়ার করছে, ব্লা ব্লা ব্লা। নাও এখন ঠেলা সামলাও। অ্যান্ড ভাই টুইটটা করার লগে লগে টুইট অনেক বেশি ভাইরাল হয়ে যায়, অ্যান্ড সবাই মিয়াকে সাপোর্ট করতে থাকে। この手の男って自分はお世話になってるくせに妙に偉そうぶるの何なんだよ。どうせコスプレイヤーなんて下に見てるんだろうな。 আর এদিকে প্যারা খাইতেছে এডি মিয়াকে কল করে বলে যে আমাদের প্রডিউসারটি যে কোশ্চেনগুলো আপনাকে করেছে তার জন্য আমাদেরকে আন্তরিকভাবে আপনার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আর ওই টুইটটা ডিলিট করে দিন। মি সাথে সাথে মানা করে দেয় আর বলে যে তুমি আমাকে ডেকেছিলে ওই কসপ্লে করার জন্য। রাতভর আমি জেগে ওই কসপ্লের জন্য আমি কস্টিউম রেডি করেছিলাম। তুমি জানো আমি কতটুকু পরিশ্রম করেছি। অ্যান্ড এইখান থেকে সিনি শিফট হয়, আমাদেরকে ডাইরেক্টরের অফিসে দেখানো হয়, যেখানে ডাইরেক্টর আর তার কিছু টিমমেটরা কথা বলছিল ওই টুইট নিয়ে। ওইখানে ডিসিশন নেওয়া হয় কসপ্লে প্রোগ্রামটা কিছুদিনের জন্য পোস্টপোন করা হোক। অ্যান্ড ডাইরেক্টর উরশিবা উঠে যায় ওখান থেকে আর বলে যে মেয়েটা কি করে দিল আমাদের, আমি তো জাস্ট কিছু কোশ্চেন আস্ক করছিলাম। আর তখন এডি উঠে বলে যে পার্সোনাল কোশ্চেন? একটা মেয়েকে আপনি পার্সোনাল কোশ্চেন আস্ক করছেন আর বলছেন যে কি হবে? আপনার কোশ্চেন অনুযায়ী আপনি ওই মেয়েটাকে তো রেসপেক্টই করেন নাই। আর এটা শোনার পর ওই ডাইরেক্টরটি অনেক রেগে যায় অ্যান্ড এডির উপর অনেক চেল্লাতে থাকে, জাস্ট লাইক এ ম্যাড ডগ। অ্যান্ড এখান থেকে আমাদের এডি সিন দেখানো হয় যে এডি অনেক ডিপ্রেসড হয়ে আছে। অ্যান্ড এডি শুয়ে শুয়ে ভাবতেছিল যে ও কখন বড় একটা ডিরেক্টর হবে অ্যান্ড ওই সব কিছু প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে।
এডি রুম থেকে বের হয়ে আসে, একটি গাছের নিচে বসে অ্যান্ড স্টিল ওই কথাই ভাবতে থাকে। আর তখনই রুবি ওর কাছে একটি স্ক্রিপ্ট নিয়ে আসে অ্যান্ড এখান থেকে সিনটি শিফট হয়, আমাদের ডিপের সিন দেখানো হয় অ্যান্ড ওইখানকার হোস্ট ছিল রুবি। অ্যান্ড এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয় যেখানে ডিপের প্রডিউসাররা এডির সাথে কথা বলছিল। এডির হাতে থাকা স্ক্রিপ্টগুলো এডি এক্সপ্লেন করে অ্যান্ড কিছুক্ষণ এক্সপ্লেন করার পর ওরা রাজি হয়ে যায়। সিনটি শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় ডিপের হোস্ট হলো রুবি। রুবি বলে যে মিয়া যে সোশ্যাল মিডিয়াতে ওই টুইটগুলো করছিল তার ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তখন একও বলে যে তুমি এখানে কি করছো, তুমি এগুলো কেন করছো? রুবি বলে যে আমি মিয়াকে ইনভাইট করেছিলাম অ্যান্ড মিয়া আমার ফ্রেন্ড, সো আমার সব কিছু জানা দরকার। আর তখন ওইখানে থাকা ডিপের একটি মেম্বার মিয়ার কাছে সরি বলে। ওইখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের আরেকটি সিন দেখানো হয় অ্যান্ড এখানে রুবি মিয়ার সাথে দেখা করতে আসে অ্যান্ড মিয়াকে বলে যে তুমি তোমার হ্যারাসমেন্টের প্রতি যে আওয়াজ তুলে কথা বলেছো তার জন্য আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড রুবি এখানে এসে মিয়াকে কনভিন্স করে যে ডিপে প্রোগ্রামে অংশ নিতে। ব্যাক টু দ্য প্রেজেন্ট, ওই ছেলে যখন মিয়াকে সরি বলে তখন মিয়া বলে যে আমার তোমার সরি লাগবে না, আমি এটা চাই যে আমি যা ফেস করেছি অন্য কেউ যেন তা না ফেস করে, এই জন্য আমি এই শোতে পার্টিসিপেট করেছি। অ্যান্ড মিয়ার কথাগুলো একবাও মন দিয়ে শুনছিল। আর তখন রুবি বলে যে এই সব কিছু শুরু হয়েছে কসপ্লেয়িং এর লাইসেন্স থেকে। আর তখন আমাদেরকে ডাইরেক্টরের সিন দেখানো হয় যেখানে ডাইরেক্টর বলছিল যে আমরা চাচ্ছিলাম যে টোকিও ব্লেডের সাথে কোলাপস করতে, বাট লাস্ট মোমেন্টে টোকিও ব্লেড আমাদেরকে মানা করে দেয়। এই জন্য একটু মিস্টেক হয়ে গেছিল অ্যান্ড যে কসপ্লেয়ার ছিল আমাদের লাস্ট মুহূর্তে আমাদের কসপ্লেয়ারদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তখন রুবি বলে যে ডাইরেক্টরের সাইড থেকে আমরা তার স্টোরি শুনেছি, এখন স্টোরি শুনবো আমরা টোকিও ব্লেডের সাইড থেকে। তখন একটি ফিমেল লেডি ক্যামেরাতে আসে অ্যান্ড বলে যে টোকিও ব্লেডের রাইট হলো এর ক্রিয়েটরের কাছে, যতক্ষণ না পর্যন্ত ক্রিয়েটর সাইন করতেছে আমাদের হাত বাঁধা, আমরা কিছু করতে পারবো না। আর যখন আমাদেরকে রুবির সিন দেখানো হয়, রুবি বলে যে তার মানে টোকিও ব্লেডের রাইড হাসিল করা অনেক কঠিন। এইখান থেকে সিনটি শিফট হয়, আমাদেরকে কানহার সিন দেখানো হয় যে টোকিও ব্লেডের ওনার সাথে কথা বলতে যাচ্ছে অ্যান্ড এইটা দেখে একো অনেক বেশি শখ হয়ে পড়েছে। সিনে আমাদেরকে দেখানো হয় কানহা টোকিও ব্লেড অফিসের সামনে এসে পড়ে অ্যান্ড টোকিও ব্লেডের রাইটার আবিকোর সাথে দেখা করতে আসে। আর তখন বলে যে এই সব রাইট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কসপ্লের জন্য কি কি করেছেন। অ্যান্ড তখন আবিকো এক্সপ্লেন করে যে সে কিছু মানুষদেরকে সাইন করে আর কিছু মানুষদেরকে এমনি করে দেয়, বাট যাদেরও দেয় না তারা হলো হয়তো বা একটু ড্রেস একটু বেশি ক্রিপি বানায় বা অ্যাডাল্ট করে ফেলে। আমি হলো রাইটার, আমার কাজ শুধু লেখা, বাট আমি যে কোম্পানিদের সাথে কাজ করি তারা যদি আমার কোম্পানি নিয়ে একটু উল্টো পাল্টা কিছু করে তাদেরকে আমি লাইসেন্স দিই না, দ্যাটস ইট। এই জন্য হয়তো বা ওনাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখান থেকে সিনটি শিফট হয়, আমাদেরকে আবার শোতে দেখানো হয় রুবিকে অ্যান্ড ওইখানে থাকা একটি মানুষ মিয়ার সাথে কথা বলে অ্যান্ড মিয়াকে বলে যে এমন কি কথা বলেছিল উরাশিবা ডাইরেক্টর যা আপনার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আর তখন মিয়া বলে যে আমি এখানে শুধু আমার কাজ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি কোনো মিউচুয়াল রেসপেক্ট নেই। উনি আমার পার্সোনাল ক্যারিয়ার নিয়ে কিছু কোয়েশ্চেন করেছিল যা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। কোনো কাজের ক্ষেত্রে গেলে একটি মিউচুয়াল রেসপেক্ট হওয়া অনেক জরুরি হয়, যা ডাইরেক্টর উরাশিবার মাঝে নেই। আমি আমার টুইটটা ডিলিট করে দেব যদি আপনারা এটা প্রমিস করেন যে আমি যেরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি অন্য কেউ যেন তা না হয়। অ্যান্ড তখন রুবি মিয়াকে বলে যে তুমি কি এখন স্যাটিসফাইড? তখন মিয়া বলে যে না। তখন রুবি বলে যে তাহলে আমি তোমার জন্য একটি সলিউশন বের করেছি। তখন ওই জায়গায় স্মোক দিয়ে ভরে যায় অ্যান্ড উরাশিবা চলে আসে টোকিও ব্লেডের একটি ফিমেল কস্টিউম পরে। হোয়াট দ্য হ্যাক ভাই, ও সরি বলার জন্য ফিমেল কস্টিউম পরে চলে আসছে, ওয়াও। তখন উরাশিবা মিয়ার কাছে এসে বলে আমাকে মাফ করে দাও, আমি যা যা বলেছি তার জন্য আমি তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। অ্যাকোয়া এটা দেখে অনেক বেশি শখ হয়ে পড়ে অ্যান্ড রুবিকে বলে যে এত বড় একটা সিনিয়র পার্সনকে তুমি এরকম কস্টিউম পরে এনেছো। এটা শোনার পর রুবি বলে যে তুমি তো হয়তো বা শুনেইছো আগুনের বদলে আগুন। আর তখন মিয়া উরাশিবার কাছে গিয়ে বলে যে এই কস্টিউম কি তুমি বানিয়েছো? উরাশিবা বলে যে হ্যাঁ এটা আমি বানিয়েছি তোমার কাছে সরি বলার জন্য।
তখন মিয়া বলে যে এই ক্যারেক্টারই কেন? তখন উরাশিবা বলে যে আমি ওই মাঙ্গাটা পড়েছি অ্যান্ড এই ক্যারেক্টার আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এই ক্যারেক্টারের কস্টিউম বানিয়েছি। আমি ফুল উইক এই কস্টিউমটার উপর কাজ করেছি অ্যান্ড এমনভাবে বানিয়েছি যেন একদম আসল মনে হয়। তখন মিয়া বলে যে তাহলে তুমি হয়তো বুঝেই গেছো একটি কস্টিউম আর্টিস্টকে কত প্যারা খাইতে হয়। উরাশিবা বলে যে হ্যাঁ, আমি বুঝে গেছি এই কাজে কতটা পরিশ্রম আছে অ্যান্ড তার জন্য আমি আবারও তোমার কাছে সরি বলছি। অ্যান্ড মিয়া এখানে উবাশিবার সরিটা অ্যাকসেপ্ট করে উবাশিবাকে মাফ করে দেয়। তারপর আমরা দেখতে পাই অ্যাকোয়া আর রুবি যখন বাসায় যাচ্ছিল, তখন রুবি বলে যে মিয়া আর উবাশিবার মাঝে যা যা প্রবলেম ছিল তা সল্ট আউট হয়ে গেছে। তার সাথে মিয়া তার টুইটটাও রিলেট করে দিয়েছে অ্যান্ড কসপ্লের যে ভিডিওটা ওটা কিছুদিন পর আবার আপলোড করা হবে। তখন অ্যাকোয়া রুবিকে সিরিয়াস ভাবে দেখে আর রুবিকে বলে যে তুমি এই সবের ভেতরে কতটুকু ইনভলভ ছিলে, and তুমি এইসব কিছু সেট আপ করেছো তাই না? অ্যান্ড এখানে রুবি একটি ক্রিপি স্মাইল দিয়ে বলে যে এসব কি বলছো তুমি? অ্যান্ড ফ্রেন্ডস, এই স্মাইলটার সাথে এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়। এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটা এক্সপ্লেনে।